আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে যাচ্ছি এবং শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। তো যারা মাইক্রোসফট অফিস এক্সেলের নতুন এবং যারা পুরাতন তারা সবার জন্য ভিডিওটা খুবই উপকারী এবং হচ্ছে আমাদের একদম আজকে থাকবে মূল বেসিক ক্লাসটি। যারা এক্সেলে একদমই নতুন তাদের জন্য অবভিয়াসলি আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে এ টু জেড আমরা আজকে শিখবো এক্সেল কীভাবে ব্যবহার করতে এবং এক্সেলে কোনটা দিয়ে কোন কাজগুলো। তো এক্সেল হচ্ছে আমাদের এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে সকল ধরনের ক্যালকুলেশন এবং গ্রাফ চার্ট তৈরি করা হয় এবং হচ্ছে এক্সেলে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডাটা শ্রেণীবিন্যাস করে রাখি এবং হচ্ছে ডাটা সেখানে এন্ট্রি করে রাখি। এছাড়া হচ্ছে আমাদের এক্সেলে তিন ধরনের আমরা কাজ করে থাকি। একটি হচ্ছে আমাদের টেক্সট, আরেকটি হচ্ছে নাম্বারিং, আর 3 নম্বর হচ্ছে ফর্মুলা। আর এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করে থাকি। তো আজকে আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমি প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমে কোথায় গিয়ে আমরা কীভাবে একটা এক্সেল শিট ওপেন করব, সেজন্য আমাদের এখানে এই যে স্টার্ট লেখা আছে, ঠিক এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে সার্চ বার আছে, এখানে আমরা হচ্ছে এক্সেল লিখতে পারি। আর কারো যদি উইন্ডোজ 7 হয় তাহলে নিচে সার্চ অপশন থাকবে, সেখানে আপনারা লিখবেন। আমি এখানে লিখে নিচ্ছি এক্সেল, এই যে চলে আসছে। যার যে অ্যাপ্লিকেশনটা থাকবে আপনারা সেটা হচ্ছে এই যে চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করি। এখন আমরা এক্সেল শিটে যে ওপেন হয়ে গেছে, এখন আমরা মূলত এক্সেলের কোনটা কী কাজ সেটাই আপনাদেরকে আমি দেখাতে চলছি। আচ্ছা, তো এখন সর্বপ্রথম আমরা যে এই যে একটা এক্সেল শিট ওপেন করলাম, এখন হচ্ছে এখানে আমাদের যে আমরা এই যে আমি কিছু লেখা আগে লিখে রেখেছি, যে হোক এটা সমস্যা নেই। এই যে আমরা স্পেসগুলো দেখতে পাচ্ছি, যে এই পুরো স্পেসটাকে একটিকে বলা হয় ওয়ার্কশিট। তো আমরা এই যে একটা শিট আমরা দেখতে পাচ্ছি, এখানে শিট লেখা আছে 1, এই পুরোটাকেই বলা হয় একটা ওয়ার্কশিট, অথবা এটাকে আমরা বলতে পারি স্প্রেডশিট। আর যখন আমি এখানে এই একটা ওয়ার্কশিট আছে, আমি যদি এখানে এই যে প্লাস লেখা আছে নিউ শিট, আমি যদি আরেকটা আমার শিট দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমি এখানে ক্লিক করবো, এই যে নিউ শিট। এখন কিন্তু আমি নতুন আরেকটা শিটে চলে আসছে এবং সব শিটের মধ্যে সেম জিনিস আছে, রো কলাম। যেমন শিট 1এও আমার যা আছে, শিট 2এও সেরকমই কিন্তু আমাদের আছে। আচ্ছা, এখন আসি আমরা সেল। এই যে আমরা অনেকগুলো এখানে ঘর দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে এই যে ছোটো ছোটো যে ঘরগুলো, এগুলোকে বলা হচ্ছে সেল। এবং এই লম্বালম্বি যেটা আছে, এই যেমন এই যে কে এল, এইগুলোকে বলা হচ্ছে কলাম। আর এভাবে আর যেটা আছে এটাকে বলা হচ্ছে রো। এবং আমাদের কলামকে হচ্ছে নাম্বারিং করা হয়েছে অ্যালফাবেট দ্বারা, যেমন এ বি সি ডি এরকমের। আর রোকে হচ্ছে নাম্বারিং করা হয়েছে 1 2 3 এরকম ইত্যাদি। এরকম আমাদের অসংখ্য রো এবং কলাম আছে। তারপর হচ্ছে আমাদের এই উপরে যদি আমরা আসি, এই যে আমার প্রত্যেকটা সেলে কিন্তু একটা নাম আছে। যেমন আমার এই যদি আমি সেলটাকে কার্সারটা রাখলাম, এখন এটা নাম হচ্ছে, যেমন এখানে কিন্তু এম মার্ক করছে আর এদিকে হচ্ছে আমাদের যে 10 মার্ক করছে। তার মানে বোঝানো হয়েছে যে এই সেলটার নাম হচ্ছে কলাম নাম্বার এম, রো নাম্বার হচ্ছে 10। তার মূল এই ঘরটার নাম হচ্ছে এই যে M10। দেখেন এখানে কিন্তু আমরা এই যে নেম বক্স, অথবা এখানে আমাদের বলতে পারি অ্যাক্টিভ সেল অ্যাড্রেস। এই যে এখানে এটাকে বলা হয় অ্যাক্টিভ সেল অ্যাড্রেস অথবা নেম বক্স বলতে পারি। এই যে এখানে আমরা একটু শো করতেছে কোন সেলের কী নাম। তারপরে এই উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। আমি যেমন এখানে এই যে কলাম লেখাটার উপরে যে কার্সরটা রাখছি, দেখেন এই কলাম লেখাটা কিন্তু এখানে চলে আসছে। আমি কোথায় কি লিখেছি, যেমন এখানে 95 লেখাটা আমি সিলেক্ট করছি, আমার কিন্তু এখানে শো করতেছে সেই লেখাটা। তো এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এরপর আসছি আমরা ইনসার্ট ফাংশন। এই যে এখানে এই যে অপশন 3টা আছে, এটাকে বলা হয় ইনসার্ট ফাংশন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের ক্যালকুলেশন করার জন্য যে ফাংশনগুলো দরকার সেগুলো এখানে চলে আসছে। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই শিখবো। এখন আজকে আমরা বেসিক যে শিট সম্পর্কে ধারণা নিচ্ছি। তারপর এখন যদি আমরা আসি, এই যেমন আমার শিট 1 আছে, এটা শিট 3 আমি যদি এখানে অ্যাড করি তাহলে শিট 4, শিট 2 আমি একটা নিয়েছিলাম, ওটা আমি ডিলিট করে দিয়েছি, যার জন্য 3 সিরিয়াল মেনটেন করতেছে। তারপর 4 আমি এখানে আরেকটা নিলাম। এখন আমি যদি শিট 1-এ আসছি, মানে শিট 1টাকে যদি কোনো একটা নাম দিতে চাই, এটা কোনো একটা নাম দিতে চাই, যেমন এখানে আমি এক্সাম্পল আমি একটা রেজাল্ট লিখতে চাইছি, তো সেই রেজাল্টগুলো আমি তাহলে এখানে লিখে দিতে পারি কিন্তু রেজাল্ট। এই যে এখন এটা কীভাবে লিখলাম, এটা আমরা হচ্ছে জাস্ট এই যে রেজাল্ট বা এই যে শিট 3 এর উপরে ডাবল ক্লিক করব, তাহলে আমার লেখাটা মার্ক হয়ে যাবে। এখন এখানে আমি রিনেম করতে পারি, অথবা এটার উপরে এই যে মাউস পয়েন্টার রেখে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের বিভিন্ন অপশন আসবে, এখান থেকে আমরা এই যে রিনেমে আসবো। তারপর হচ্ছে আমি এখানে যেমন আমি যদি লিখতে চাই যে জানুয়ারি মাস, তাহলে জাস্ট আমি জানুয়ারি লিখলাম, দেখা যাচ্ছে আমি জানুয়ারি মাস হিসাব রাখবো এই শিটটার ভিতরে। আবার শিট 4 এটাকে আমি রিনেম করার জন্য এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে রিনেম, এটা আমি লিখে দিলাম ধরেন ফেব্রুয়ারি। এই যে এখন যদি আমার মনে হয় যে 5 নাম্বার শিটটা আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করতে দিচ্ছি, তাহলে ঠিক এটার উপরে
ক্লিক করে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে এই যে ডিলিট। দেখেন আমার কিন্তু শীটটা চলে গেছে। এখন আমরা চলে আসি এই যে রেজাল্ট যেটা আমি লিখেছিলাম এটার মধ্যে। তো এই কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, সবগুলো আপনারা এখান থেকে দেখে নিন কী কী এখানের মধ্যে আছে। তারপর হচ্ছে আমাদের এখন এই রেজাল্ট জানুয়ারি ফেব্রুয়ারি দেন তিনটা কিন্তু আমরা নর্মাল একটা কালার আছে, জাস্ট কোনো কালার নেই। আমি যদি এটা মার্ক করার জন্য কোনো একটা কালার দিতে চাই, যেমন এই রেজাল্ট এটাকে আমি কোনো একটা কালার দিতে চাচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে যে ট্যাব কালার, এখান থেকে দেখা যাচ্ছে আমি এই সবুজ কালারটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ভালো বোঝা যাচ্ছে না, আমি জানুয়ারিটা সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু সবুজ একটা কালার হয়ে গেছে। তো এরকম করে যদি আমি জানুয়ারিটাকে আবার অন্য কোনো একটা কালার দিতে চাই, ঠিক এটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে ট্যাব কালারে আসবো, তারপর আপনার পছন্দের কালারটি আপনি এখান থেকে দিয়ে দেন। আমি ফেব্রুয়ারি সিলেক্ট করি, তাহলে বুঝতে পারবেন। তো একইভাবে করে এরকম করে আমরা কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখন হচ্ছে আমরা যদি শিট অ্যাড করতে চাচ্ছি সেটা আমরা দেখে নিলাম, এখানে শিট অ্যাড করতে পারবো। আবার ডিলিট করতে চাচ্ছি, যেমন ফেব্রুয়ারি আমি ডিলিট করতে দিতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট। এখন আমরা আসি এখানে, যেমন আমি কিছু ডাটা লিখে রাখছি, যদি এর সাথে আমি যদি কোনো ডাটা অ্যাড করতে চাই তাহলে কীভাবে আমি অ্যাড করব। যেমন আমি এক্সাম্পল স্বরূপ এখানে আমি বুঝাচ্ছি, যেমন এখানে আছে টপিক। এখন আমি যখন এখানে যে ক্লিক করলাম, এখন যদি আমি কোনো কিছু লিখি, দেখেন এখন কিন্তু আগে লেখাটা তাহলে মুছে গেছে, তাহলে আমি এডিট কীভাবে করবো, সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এডিট করার দুইটা অপশন, আমি এখানে ডাবল ক্লিক করলে দেখেন এটা ওপেন হয়েছে, এই যে কার্সরটা এখন ওঠানামা করতেছে, এখন আমি এর সাথে কিন্তু অ্যাড করতে পারি। এখন আমি যদি ডান পাশে লিখতে চাই তাহলে কার্সরটা ডান পাশে রাখবো, আর বাম পাশে রাখলে বাম পাশে রেখে লিখবো। যেমন এখানে লিখে দিলাম আমি এখানে লিখে নিলাম। এরপর হচ্ছে আমি এখন যদি আবার আমি এখান থেকে বের হতে চাই, তাহলে যে জাস্ট এই সেলের বাইরে কোথাও ক্লিক করলে ওখান থেকে আমি বের হয়ে চলে আসলাম। আবার অথবা আমি যদি অন্য আরেকভাবে এডিট করতে পারি, এখানে যখন আমি কার্সরটা রাখলাম, দেখেন এই যে ফর্মুলা বারে আমার লেখাগুলো কিন্তু শো করতেছে। এখন আমি এখানেও মাস্টার কার্সর রেখে তারপর হচ্ছে এখন আমি এখানে যদি আবার কিছু অ্যাড করতে চাই, আমি এখানে লিখে দিলাম এই যে, তারপর বাইরে ক্লিক করলাম, আমার লেখাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আমরা কীভাবে ডাটা এডিট করতে হয় সেটা কিন্তু বুঝে নিলাম। কিন্তু কখনো যদি এই যেমন এই লেখাটা আছে, এই লেখার উপর যদি আমি জাস্ট এখন আমি যদি লিখি, দেখেন তাহলে কিন্তু আগের লেখাটা আমার মুছে গেল। তো সেই জন্য হচ্ছে এডিট করার জন্য অবশ্যই আমাদেরকে এখানে হয় ডাবল ক্লিক করে ওপেন করবো, অথবা আমরা এটাকে সিলেক্ট করে এই যে ফর্মুলা বার এসে তারপর আমরা লিখে নিব। তো আশা করি এটুকু আমরা বুঝতে পারলাম। এখন এই যে রেজাল্ট শিট যেটা আছে, অনেক সময় হতে পারে আমাদের সেম শিটটা আমরা কপি করতে চাচ্ছি। যেমন হয়তো এটা হচ্ছে আমার দেখেন এক্সাম্পল স্বরূপ, এটা হয়তো রহিম নামে, এটা হচ্ছে দেখেন রহিমের আছে, এই সেম জিনিসটাই আমি আরেকজনের নামে করতে চাচ্ছি, বা হুবহু এরকম হবে, জাস্ট হালকা একটু এডিট হতে পারে। তাই আমি এই রেজাল্ট শিটটাকে যদি কপি করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে আমরা আসবে এই যে মুভ অর কপি, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কোন শিটটাকে সিলেক্ট নেই, আমার দুইটা শিট আছে, একটা হচ্ছে জানুয়ারি, একটা হচ্ছে রেজাল্ট। তো আমি রেজাল্টটাকে সিলেক্ট করতে চাই, তাই রেজাল্টটাকে সিলেক্ট করে তারপর ক্রিয়েট আ কপি সিলেক্ট করে দেন হচ্ছে আমি যদি ওকে দিই, দেখেন এই যে রেজাল্ট 2 চলে আসছে। তাহলে এই রেজাল্ট 2 এটার মধ্যে যে ইনফরমেশনগুলো আছে হুবহু কিন্তু আমার এটার মধ্যে সেই ইনফরমেশনগুলো আছে। এখন যদি আমার মনে হয় যে আমি রেজাল্ট 2 এটাকে অন্য কোনো একটা নাম দিব, যেমন এটা রেজাল্ট 2, এটা তার নাম দিলাম সাব্বির, তাহলে কিন্তু আমাদের খুব ইজিলি। এখন যদি এখান থেকে অল্প স্বল্প একটু এডিট করা লাগে, যেমন এখানে 80 জায়গা হয়তো দেখা যাচ্ছে হবে 75, এখানে দেখা যাচ্ছে 65 জায়গা হবে 70, জাস্ট এরকম করে আমরা এডিট করে নিয়ে নিব। তাহলে আমরা কিন্তু একটা শিট কীভাবে কপি করতে হয় সেটাও বুঝে নিলাম। এরপর হচ্ছে আমরা এখন এই যে রো এবং কলাম এগুলোর যদি আমরা হাইট বাড়াতে চাই, লিখতে লিখতে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের কিন্তু ঘরটা বড় হয়ে যেতে পারে। তো এখন আমি এখানে একটু আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন আমি এখানে লিখতেছি, দেখেন এখানে যে আমি লিখলাম, আমার এই যে কলামটা আছে, কলামের থেকে কিন্তু আমার লেখা বেশি হয়ে গেছে। এখন আমার এই যে কলাম আমি 2 এ যে আসছে, আমি 2 এ যদি ডাবল ক্লিক করে ওপেন করতে চাই, তাহলে কিন্তু আমার লেখাটা ওপেন হবে না, বা কোনো কিছু এডিট করতে পারবো না। সেক্ষেত্রে আমার এই যেখান থেকে আমি লেখা শুরু করছি, ঠিক সেখানেই আমার সিলেক্ট করে তারপর হচ্ছে লেখাটাকে এডিট করতে হবে বা কোনো কিছু মুছতে হবে। এখন যদি আমি কলামটাকে বড় করতে চাই, তাহলে হচ্ছে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে এই যে কলামের উপর রাইট বাটন ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে এই যে কলাম উইথ, এখন যেমন এটা আছে 8.11, এখানে আমি ধরেন দিয়ে দিলাম 15, মানে কিন্তু অটোমেটিক বড় হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসি, অথবা এই যে আমি কলামের এই যে এল কর্নারে আসার পরে যে 2 দিকে তীরের মধ্যে আসছে, ঠিক আমাদের এই হেডিংয়ে থাকতে হবে। হেডিংয়ে থাকার পরে এই যে দাগ বরাবর এখানে আসলে 2 দিকে তীরের মধ্যে আসবে, এখন ড্র্যাগ করে আমি এখন টেনে নিয়ে আসতে পারি।
ড্র্যাগ করা বলতে হচ্ছে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে রেখে তারপর ডানে বামে যেদিকে নেব সেদিকে ডানে নিলে বড় হবে, বামে নিলে হচ্ছে আমাদের ছোট হবে। তো আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিব। অথবা যদি লেখাটা এরকমের থাকে বাহিরে আছে, ঠিক এটাকে সিলেক্ট করে এই যে এখানে কার্সারটা রেখে ডাবল ক্লিক করলে অটোমেটিক লেখা অনুসারে আমার ঘরটা বড় হয়ে যাবে। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। একইভাবে রোটাকেও যদি আমি বড় করতে চাই তাহলে এই রোয়ের উপরে রাইট বাটন ক্লিক করে প্রথম রোটাকে সিলেক্ট করব, তারপরে এই যে নাম্বারিংয়ের উপর হচ্ছে যে রোটাকে আমি বড় বা ছোটো করবো ঠিক সেই নাম্বারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব। তারপরে এই যে রো হাইট এখানে আছে যেমন 15.6, এখানে আমি ধরেন দিলাম 20। দেখেন আমার কিন্তু এটা বড় হয়ে গেছে। এখন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যদি আমি একাধিক সবগুলো ঘর করতে চাই তাহলে একাধিক ঘর যতগুলো করতে চাই ততগুলো আমি সিলেক্ট করব ড্র্যাগ করে, এই নাম্বারিংয়ের উপর মাউসের পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব, রো হাইট দিয়ে আমি যতটুকু মাপ দিতে চাই ততটুকু আমি দিয়ে দিব। মানে সবগুলো এক মাপ হয়ে গেছে। একইভাবে কলাম একাধিক করতে চাইলে অনেকগুলোকে এরকম সিলেক্ট করে এর উপরে যে হেডিং আছে এর উপরে হচ্ছে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করব, তারপর আমি কত দিতে চাচ্ছি। এখন এখানে দেখেন কোনো নাম্বারিংটা শো করতেছে না, কারণ এখানে একটা কলাম আছে অন্য সাইজ আর এখানে অন্যগুলো আছে আরেক সাইজ। মানে একাধিক সাইজ থাকলে তখন কোনোটাই শো করে না, তখন এখানে হচ্ছে 0 থাকে। তো আমি এটা ধরেন দিয়ে দিলাম 15। এই যে সবগুলো এক মাপ হয়ে গেছে। তাহলে আশা করি এতটুকু কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন আমি যদি এখানে কিছু ধরেন আমি লিখলাম, আচ্ছা এখন আমি চাচ্ছি যে এই কলামটাকে আমি বড় করব না, এই কলামের মাপ যা আছে সেভাবেই থাকবে, কিন্তু এই লেখাটা এই একই কলামের ভিতরে চলে আসবে। সেটা আমি যদি করতে চাই তাহলে কীভাবে করব? তাহলে এই যে কি ঘর থেকে আমি লেখাটা শুরু করছিলাম ঠিক সেই ঘরের উপরে মাউস পয়েন্টার রেখে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি এই যে র্যাপ টেক্সট এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে তীর দিয়ে বুঝাইছে মানে লেখাটা ওই যে সেল এই প্রথম সেল বরাবর আসার পর তারপর থেকে ভেঙে নিচের দিকে চলে আসবে। আমি র্যাপ টেক্সট দিলাম, এখন এটা কিন্তু চলে আসছে না, আমরা বুঝতেছি না কারণ আমার রোটা একটু ছোটো আছে। তাই আমি এরকম যদি না আসে তাহলে এই যে 4 নম্বর রো যেটা এটা এখানে এসে ডাবল ক্লিক করি, দেন অটোমেটিক কিন্তু আমার এই রোটা বড় হয়ে গেছে এবং সবগুলো লেখা কিন্তু একই কলামের ভিতরে আছে কিন্তু রোর সাইজ বড় হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা আমরা দেখি, এই যে এটা রেখে তারপরে যে র্যাপ টেক্সট আমরা ক্লিক করব, না আসলে এখান থেকে আমরা ডাবল ক্লিক করবো। এই যে তাহলে এতটুকু কিন্তু আমরা ক্লিয়ার। এখন দেখেন এখানে আমাদের এই যে এখানে কিন্তু কলাম কয়েকটা, আর এখানে আমি সবগুলো এই যে কলামকে একত্রিত করে এখানে একটা জাস্ট সেল তৈরি করে দিচ্ছি। সেটা আমরা এটা কীভাবে তৈরি করলাম, যদি এটা আমরা করতে চাই যেমন আমি এখানে চাচ্ছি 3টা ঘর মিলে একটা ঘর করে দেবো, তাহলে 3টা ঘরকে ড্র্যাগ করে সিলেকশন করে এই যে মার্জ অ্যান্ড সেন্টার এখানে আমরা যদি ক্লিক করি দেখেন আমরা কিন্তু এটা মার্জ হয়ে গেছে। আমরা এখানে এই যে ওয়ার্কশিট মেনুতে যে দাগগুলো দেখতে পাচ্ছি এই দাগগুলো কিন্তু আমাদের প্রিন্ট করলে আসবে না। আমি আপনাদেরকে প্রিন্ট প্রিভিউ একটু দেখাচ্ছি, এখানে আসি প্রিন্ট। এখন দেখেন এখানে কিন্তু আমরা যে এই যে লেখাগুলোর মধ্যে কিন্তু কোনো ঘর দাগগুলো নাই, যেগুলো আমি দিছিলাম জাস্ট সেটাই আছে। আমি এখান থেকে হচ্ছে ব্যাকে আসি, তা আমি যতটুকু লেখার মধ্যে চাবো যে যতটুকু সেলে আমি হচ্ছে বর্ডার দিব সেগুলোকে সিলেক্ট করে, যেমন এইটুকু আমি সিলেক্ট করছি এগুলোর মধ্যে আমি বর্ডার দিতে চাচ্ছি, এই যে বর্ডারের লেখা আছে এই আরোতে এসে জাস্ট অল বর্ডার দিয়ে দেবো। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু এই বর্ডার সহ আমার প্রিন্ট হবে, নতুবা কিন্তু আমার বর্ডার সহ প্রিন্ট হবে না। এই দেখেন এখন কিন্তু বর্ডার চলে আসছে। তো এরপর আমরা চলে আসি, এখন আমরা কিন্তু বুঝতেছি না আমার কতটুক থেকে কতটুক পর্যন্ত আমার এক পেজ তারপরে দ্বিতীয় পেজ, সেটা দেখার জন্য আমরা চলে আসবো এখানে। এখন বর্তমানে আমার নর্মালি আছে, পেজ লেআউটে যদি আমি দিই দেখেন কিন্তু ভাগ হয়ে গেছে যে এই একটা পেজ এরকম করে। আবার যদি এখান থেকে আমি আসি পেজ ব্রেক প্রিভিউ, এই যে দেখেন এখন কিন্তু এখানে টোটাল দেখাচ্ছে যে পেজ 1 এটা হচ্ছে পেজ 2, তার মানে এই লেখা পর্যন্ত হচ্ছে আমার একটা পেজ আসবে আর বাকিটুকু। এখন আমি চাচ্ছি যে এই যে আমার সিরিয়ালটা কিন্তু দেখেন আমার বাম পাশে পেজটাই পড়ে গেছে, তো এটাকে আমি ডান পাশে পেজে নিয়ে আসার জন্য ঠিক এই নীল দাগের উপরে মাউস পয়েন্টার রাখার পরে দুই দিকে তীরের মতো আসছে, এখন আমি এটাকে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসি। এখন কিন্তু আমরা দেখেন এই পুরো লেখাটা এটা 1 নম্বর পেজে আসছে আর এই যে নাম্বারিংটা এখন 2 নম্বর পেজের মধ্যে চলে আসছে। আর এখানে যে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে 3 নম্বর, তো এটা আমার দরকার নাই, যার জন্য আমি এটাকে টেনে একদম এই পর্যন্ত নিয়ে আসি। এই যে এখন এটা পেজ 2 পেজ 1, এখন আমি প্রিন্ট করলে জাস্ট আমার 2টা পেজই বের হবে। তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম। এরপর আমরা এখান থেকে হচ্ছে বের হওয়ার জন্য আবার এই যে নর্মাল আছে নর্মালি ক্লিক করে দিই। তো আজকের আমাদের যে বেসিক যে ক্লাসটা আশা করি আমরা সবাই এটাও কিন্তু বুঝতে পারলাম। তো এইভাবে আপনারা নিজেরা একটু ট্রাই করবেন তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এরপর এখন আমরা যদি এই আমাদের ওয়ার্কশিটের নিচে যদি বা উপর নিচে আমরা করতে চাই তাহলে হচ্ছে মাউসে হুইল স্ক্রল করে করতে পারি, অথবা এই যে ডান পাশে যে ভার্টিক্যাল স্ক্রল বার আছে এটাকে ড্র্যাগ করে কিন্তু আমরা উপর নিচ করতে পারবো। আবার হচ্ছে এই যে যদি ডানে বামে করতে চাই তাহলে এই যে হরিজন্টাল স্ক্রল বার আছে, এই যে এটা আমার লেখা যত বেশি হবে সেই অনুসারে আমার এটাকে বেশি আপ ডাউন করা লাগতে পারে।
তো আজকের এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস। আশা করি আপনারা এবার প্র্যাকটিস করেন। কারো কোথাও বুঝতে হলে আমাদের অবশ্যই কমেন্টে যাবেন। নেক্সট ক্লাসে আমরা শিখবো একদম বেসিকের কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন করতে হয়। তো এগুলো আমরা শিখবো, পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। তো নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। আর আমাদের হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কাইন্ডলি, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।